কি রে জামাই কই? যাইতে হইব না বরযাত্রীরে লইয়া কনের বাড়ি? ঠিক কইছেন। আমি অহনি যাইয়া পোলাডারে নিয়ে আহি। মাইয়া গো মতো হ্যাঁ কখন থাইকা রেডি হইতাছে। বৃদ্ধ বাড়িতে গিয়ে দেখল একজন লাল শাড়ি পরা মেয়ে দাঁড়িয়ে আছে, অনবরত ভয়ঙ্কর স্বরে হেসে যাচ্ছে, আর বর পড়ে আছে মাটিতে রক্তাক্ত অবস্থায়। তো কেমন লাগলো আমাদের গ্রাম? খুবই সুন্দর। আমি এমন একটা জায়গাতেই আসতে চেয়েছিলাম। জানো তো, শহরের ধুলাবালি, ভয়ঙ্কর যানজট আর ভালো লাগে না। আমারও। কিন্তু তাই বলে শহরের তো নামি দামি জায়গা বাদ দিয়ে এই অজপাড়া গায়ে বিয়ের অনুষ্ঠানটা করা কি ঠিক হচ্ছে? আর বুঝো কিন্তু গ্রামের খাবার দাবারও কিন্তু মজা হবে না। মজা হবে না ছাই। লাকড়ির চুলার চাইতে আর মজার রান্না কোথাও হতে পারে নাকি? আমি এখানেই বিয়ে করব। ঠিক আছে, তুমি যেভাবে চাইবে সেভাবেই হবে। কিন্তু জানো কি, আমাদের গ্রামে একটা ভয়ঙ্কর রহস্য আছে। কি রহস্য? এই গ্রামে বিয়ের দিন বর অথবা কনেকে হত্যা করা হয়। মানে কিভাবে? মানে আবার কি, এগুলো অলৌকিক কাজ। লোকে বলে এইগুলো নাকি ভূতের কাণ্ড। রুদ্র, তুমি এখন আমাকে ভূতের ভয় দেখাচ্ছ? মনে তো হচ্ছে তুমি ভূতকে কম, আমাদের বিয়েকে বেশি ভয় পাচ্ছ, তাই এত অজুহাত ধরেছ। আরে না না, আমি সত্যি কথাই বলছি। তাই তো এই গ্রামে গত কয়েক বছর ধরে কোনো বিয়ের আয়োজন করা হয়নি। ধীরে ধীরে অনেক মানুষ পালিয়ে গিয়েছে এই গ্রাম ছেড়ে। ওহো, তাই তো এত জনসংখ্যা কম এখানে। কিন্তু এসব ভুট্টুতে আমি বিশ্বাস করি না, বুঝলে। আমি বিয়ে তো এখানেই করব। আয়না, তুমি ঠিক আছো? হ্যাঁ, আমি ঠিক আছি। এই লোকটা না থাকলে এখনই আমার মাথা ফেটে যেত। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনারা কারা? আমি আয়না আর ও রুদ্র। আমরা শহরে একসাথে লেখাপড়া করেছি, সেখান থেকেই এসেছি এই গ্রামে। ফিরে যান, যেখান থেকে এসেছিলেন সেখানেই ফিরে যান। মানে কি বলতে চাচ্ছেন কি আপনি? এই কথা আমার না, এই কথা বলেছে সেই প্রেতাত্মা। আপনাদের ভালোর জন্যই বলছি, ফিরে যান। কি সব পাগলামো কথা বলছেন আপনি? আমরা আমাদের গ্রামে এসেছি আর আপনি কিনা ফিরে যেতে বলছেন? যা বলছি ভালোর জন্যই বলছি। শাড়িটা খুব সুন্দর না বাবা? আমাকে ভালো মানিয়েছে না? খুব সুন্দর হয়েছে মা, কিন্তু এত পুরনো শাড়ি তুমি পরবে? কেন পরবো না? আমার শাশুড়ি মারা গিয়েছে, তার স্মৃতিতে অন্তত এইটুকু তো করতেই পারি। কিন্তু মা, বলছিলাম কি, তুমি তো এই গ্রামে নতুন, তাই জানো না। কিন্তু সত্যি এই গ্রামে বিয়ের সিদ্ধান্তটা ভালো হয়নি। চলো আমরা তোমাদের বিয়েটা অন্য কোথাও অনুষ্ঠিত করি। আরো তো গ্রাম আছে, তাই না? না বাবা, এসব হাস্যকর চিন্তায় আমি চিন্তিত হই না। একটা গ্রামে বিয়ে হতে পারে না, এটাও কি সম্ভব নাকি? রুদ্রর মাথায় রক্ত, হাতে পায়ে আঘাতের চিহ্ন। সে বসে আছে উঠোনের এক পাশে। কি হয়েছে বাবা তোর? কিভাবে এত আঘাত পেলি? বলছো না কেন? কিভাবে হলো এসব? আমার উপর হামলা হয়েছিল। আমি সাইকেল নিয়ে শ্মশানের পাশ দিয়ে যাচ্ছিলাম। এমন সময় কোনো একটা অদ্ভুত জিনিস আমার পিছু নেয়। অর্ধেক ঘোড়া আর অর্ধেক মানুষের মতো মনে হলো। ওই অদ্ভুত দেখতে জন্তুটি
আমার পিছু নেওয়া শুরু করে। আমি দ্রুততার সঙ্গে যেতে আরম্ভ করলাম। কিছুক্ষণ পর ওই অদ্ভুত দেখতে প্রাণীটি আমার উপর ঝাঁপিয়ে পড়ে। সেখানেই আমার মাথায় আর শরীরে আঘাত পাই। তার ভয়ঙ্কর কণ্ঠে বারবার একটা কথাই উচ্চারিত করছিল, ফিরে যা, ফিরে যা, যেখান থেকে এসেছিস সেখানেই ফিরে যা। এখন তুমিও বলছো এসব? চলো, তোমার ঘায়ে মলম লাগিয়ে দিচ্ছি, আর ওষুধও খেতে হবে তোমায়। তারা ভেতরে চলে গেল, কিন্তু বাবা দাঁড়িয়ে রইলেন অন্ধকার পথটির দিকে তাকিয়ে। সেখানে দাঁড়িয়ে আছে দুজন আত্মা, একজন শাড়ি পরা। আয়না ঘুমোচ্ছিল, কিন্তু নুপুরের আওয়াজে তার চোখ খুলে যায়। কেউ তার শাড়ি পরে হাঁটছে আর নিচু কণ্ঠে গান গাইছে। কে ওখানে? সেই নুপুর পরা মহিলাটি হাঁটতে লাগলো বাইরের দিকে। আয়নাও ঘর থেকে বেরিয়ে পিছু করতে লাগলো তার। হঠাৎ আয়না খেয়াল করল মহিলাটির পা দুটো উল্টো। কে আপনি? কি চান আমার কাছ থেকে? কে আপনি? আমার বিয়ের শাড়ি আমাকে দিয়ে দিন বলছি। বিয়ে? হ্যাঁ, বিয়ে? এই গ্রামে বিয়ে হতে পারে না। হ্যাঁ, এই গ্রামে বিয়ে হতে পারে না। কিন্তু আমি এখানেই বিয়ে করব। আমার শাড়িটা দিয়ে দিন বলছি। আগামীকাল তোদের মতো একটা পরিবার বিয়ে অনুষ্ঠিত করার সাহস করেছে। সেখানে যা, যা শিক্ষার সবটা পেয়ে যাবি, কিন্তু সেটাই হবে তোদের শেষ সুযোগ। রুদ্র আর তার বাবা সকাল থেকেই পুরো গ্রামে খোঁজাখুঁজি করছে, কিন্তু আয়নার কোনো হদিশ নেই। এমন সময় রুদ্র দেখতে পেল একটি বাগানের নিচে পড়ে আছে আয়না। তার পাশেই পড়ে আছে তার বিয়ের শাড়িটা। আয়না, তোমার কি হয়েছে? আয়না, কথা বলো আয়না। ওকে এখনই হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করো। হ্যাঁ বাবা, এখনই নিয়ে যাচ্ছি। রুদ্র, বাবা, তোমরা এসেছো? হ্যাঁ, এখনই আমরা তোমাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করছি, তুমি চিন্তা করো না। না, হাসপাতালে যেতে হবে না, আমি ঠিক আছি। কিন্তু মা, তুমি এখানে কিভাবে এলে? কখন এলে? আমি উল্টো পায়ে হাঁটতে একজন মহিলাকে দেখলাম আমার বিয়ের শাড়ি পরে হাঁটছে। তারই পিছু করতে করতে এখানে আসা। বাবা, আমার মনে হচ্ছে আপনারা যা বলেছেন তাই সত্যি। এই গ্রামে নিশ্চয়ই অশুভ কিছু আছে। হ্যাঁ মা, কিন্তু আর এখানে বসে থাকা ঠিক হবে না। চল রুদ্র, ওকে নিয়ে বাড়ি চল, বিশ্রাম প্রয়োজন আয়নার। না বাবা, এখন বিশ্রাম নেওয়ার মতো সময় নেই, আমাদের যেতে হবে। কোথায়? আজকে এই গ্রামেই একটা বিয়ে হতে চলেছে, সেখানে ওরা আসবে এবং আবারও হত্যা করবে বর অথবা কনেকে। কিন্তু আমরা এই ঘটনা হতে দিতে পারি না। হ্যাঁ, কিন্তু তুমি এই অবস্থায় কিভাবে যাবে? কোনো সমস্যা নেই, আমি যেতে পারবো। চলো জলদি রওনা হই আমরা। রুদ্র আর আয়না রওনা হলো সেই বাড়িটার উদ্দেশ্যে। বিয়ের আয়োজনে সকলেই ব্যস্ত, কিন্তু হঠাৎ কনের রুমের দরজা থেকে চিৎকারের শব্দ। আয়না দৌড়ে গেল সেখানে।
রুদ্র ভেঙে ফেলল সেই দরজা, কিন্তু বাঁচানো গেল না মেয়েটাকে। সে ফ্যানের সাথে ফাঁস দিয়েছে, ফ্যানের সাথে ঝুলছে তার মৃতদেহ। এমন সময় তাদের মাঝে উপস্থিত হলো সেই তান্ত্রিক। এখন বিশ্বাস হচ্ছে আমার কথা? দেখেছেন তো কি পরিণতি হয়েছে তাদের? হ্যাঁ, আপনি ঠিকই বলেছিলেন। এই গ্রামে বিয়ে করাটা সত্যিই হয়তো অসম্ভব। তুমি শুধু চেয়েছিলে যেন আমরা আমাদের বিয়েটা এই গ্রামেই করি, কিন্তু আমি এতটুকু আশাও পূরণ করতে পারলাম না। হয়তো আমাদের ভাগ্যেই ছিল না রুদ্র। যদি কোনো উপায় থাকতো আমি অবশ্যই কিছু করতাম, কিন্তু এই প্রেতাত্মা থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় আমার জানা নেই। আপনারা চাইলে আমি সাহায্য করতে পারি এই গ্রামকে মুক্ত করতে। মানে? আমি দীর্ঘ কয়েক বছর থেকে চেষ্টা করে যাচ্ছি ওই দুজন আত্মা থেকে এই গ্রামকে মুক্ত করার জন্য। তাহলে সফল হলেন না কেন? আমি কখনো কারো সাহায্য পাইনি। যারা বিশ্বাস করেনি তারা তো আমাকে সাহায্য করার চিন্তাই করেনি, আর যারা বিশ্বাস করেছিল তারা সকলে ভয়ে এসবে জড়াতে চায়নি। মূলত তাই আমি কখনোই আমার কাজটা সুন্দরভাবে সম্পূর্ণ করতে পারিনি। আমরা কিভাবে সাহায্য করতে পারি আপনাকে? আমি যেভাবে বলছি সেভাবেই সবটা করুন। আশা করছি আমার এতদিনের জ্ঞান এবং তান্ত্রিকতার সুশিক্ষা আমাদের লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবেই। আমি আমার মন্ত্রের মাধ্যমে ওই দুটো আত্মাকে আজকে রাতের জন্য দুর্বল করে ফেলব, আর সেই সময়টায় প্রথমেই আপনাদের যেতে হবে শ্মশান ঘাটে। সেখানে থাকা নদীর সাথে একটি পুরনো তাল গাছ আছে। সেই তাল গাছের পাশেই দেখতে পাবেন একটি ছোট্ট হাড়ি মাটির নিচে গাড়া। সেই হাড়িটা নিয়ে আসবেন আমার কাছে। নিয়ে এসেছেন? হ্যাঁ, নিয়ে এসেছি। এখন আমাদের কি করতে হবে? অপেক্ষা। আমাদের এখন শুধুমাত্র অপেক্ষা করতে হবে। দীর্ঘ কয়েক বছর আগে একজন ছেলের লাশ খুঁজে পেয়েছিলাম আমি। তারপর তাকে শ্মশানে পুড়িয়ে আমি লুকিয়ে রেখেছিলাম ওই তাল গাছের তলায়। কিন্তু তারপর থেকে আরেকটি নারী আত্মার কারণে আমি আর সেই হাড়িটি নিয়ে আসতে পারিনি। কিন্তু আজ আমরা যেহেতু সেই ছেলেটিকে পেয়ে গেছি, খুব শীঘ্রই হাজির হবে ওই মেয়েটিও। এমন সময় অন্ধকারে কালো হয়ে উঠল চারপাশ। শুধুমাত্র তান্ত্রিকের সামনে থাকা আগুনটি ব্যতীত চারপাশে আর কোনো আলো নেই। এমন সময় হাজির হল সেই লাল শাড়ি পরা প্রেতাত্মা। চলে এসেছিস তোরা? দীর্ঘ কত বছর যাবৎ তোদের খুঁজে বেড়াচ্ছি আমি, পরিশেষে দেখা মিলল তোদের। কি চাস তুই নিকৃষ্ট মানুষ? কেন আটকেছিস আমাদের? কেন? সেই প্রশ্ন তো আমারও। তোরা কি জন্য এই গ্রামের মানুষের ওপর এত অত্যাচার চালাচ্ছিস? কেন বন্ধ করেছিস গ্রামের মানুষের বিয়ে? কি চাস তোরা? কারণ তোরা আমাদের শান্তিতে থাকতে দিসনি, তাই সেই মাসুল দিতে হবে তোদের। আমরা একে একে সকলকে মেরে ফেলবো, আর একটাও বিয়ে হবে না এই গ্রামে। সকলে মরবে, সকলে। কিন্তু কেন? একটা গ্রামকে এইভাবে ধ্বংস করে কি লাভ আপনাদের? প্রতিশোধ, প্রতিশোধ নিয়েই আমাদের লাভ। আমরা এই গ্রামকে জনশূন্য করতে পারলে সেই প্রতিশোধ মিটবে। না, আপনারা এমনটা করতে পারেন না। এভাবে অন্যের সুখে বাধা দিয়ে আপনাদের আত্মাও কখনো শান্তি পাবে না। শান্তি? আমরা মৃত্যুর আগেও শান্তি পাইনি, এখনো পাচ্ছি না, আর কখনো পাবো না। এই গ্রাম কেড়ে নিয়েছে আমাদের সকল সুখ। তাহলে কেন আমরা
তাহলে কেন আমরা এই গ্রামকে সুখে থাকতে দিব? মানে কি বলতে চাচ্ছেন আপনারা? আমি ছিলাম একজন সাধারণ কৃষকের ছেলে, আর রূপা ছিল জমিদার বাড়ির বড় মেয়ে। রোহান গরিব ছিল, কিন্তু মানুষ হিসেবে সে ছিল বড়ই ধনী। আমরা একে অপরকে ভালোবাসতাম, কিন্তু যখন বাড়িতে বলেছিলাম রোহানকে আমি বিয়ে করতে চাই, তখনই শুরু হলো যত সব সমস্যা। পুরো গ্রামের কেউ মেনে নিল না আমাদের সম্পর্ক। শুরু হলো ভয়ঙ্কর অত্যাচার। আমাকে আটকে রাখা হলো বাড়িতে। আমার বাবা তার দলবল নিয়ে আক্রমণ করলো রোহানের বাড়িতে। সেখান থেকে রোহানকে তোলে নিয়ে পেট বরাবর কেটে দুটি অংশ ভাগ করে ফেলে, আর মাথার অংশটা আমার কাছে এনে দিয়ে যায়, যেন ভয়ে আমি আর প্রতিবাদ করতে না পারি। কিন্তু এত বড় কষ্ট সহ্য করতে না পেরে আমি আত্মহত্যা করি। তখন থেকেই আমাদের আত্মা শান্তি না পেয়ে এই গ্রামে ঘুরপাক করে, এবং তাই আমরা প্রতিশোধ হিসেবে আর কাউকে বিয়ে করার সুযোগ দেই না। আপনাদের সাথে অনেক বড় অন্যায় হয়েছে। এত এত নিকৃষ্টভাবে মানুষ মানুষের মাঝে বিভেদ তৈরি করতে পারে এই ধারণা আমার ছিল না। হ্যাঁ, কিছু কিছু সময়ে মানুষ পশুর চাইতেও জঘন্য কাজ করতে পারে, যার প্রতিফলন আপনাদের সাথে ঘটা ঘটনাতেই। কিন্তু কয়েকজন মানুষের সাজা কেন এত এত মানুষকে ভুগতে হবে? তোরা যাদের শাস্তি দিচ্ছিস তারা তো ওই সময় ছিলও না। তারা ছিল না, কিন্তু তাদের দাদা নানারা তো ছিল, আর এরাও একদিন ওই বংশের ধারাই অব্যাহত রাখবে। আমি কাউকে বিশ্বাস করি না, কেউ নিষ্পাপ না। কেউ নিষ্পাপ না ঠিক আছে, কিন্তু সবাইকে এভাবে মারা কি ঠিক হচ্ছে? হ্যাঁ, আয়না ঠিকই বলেছে। এই মানুষগুলো তো বিনা কারণে হত্যা হচ্ছে। শুধুমাত্র বিয়ে করার অপরাধে আপনারা তাদের মারছেন। তবে আপনাদের আর ওই খুনিদের মধ্যে পার্থক্য কোথায় বলুন তো? তোদের মুক্তির ব্যবস্থা আমি করব। তোরা শুধু ওয়াদা কর, তোরা আর কখনোই এই গ্রামের উপর হামলা করবি না, না হলে তোদের আমি ভয়ঙ্কর শাস্তি দেব। না, ওদের শাস্তি দিবেন না। ওরা যথেষ্ট কষ্ট সহ্য করেছে জীবনে, আর না। হ্যাঁ, যদিও ওরা আমাদের আর কখনোই বিশ্বাস করবে না, কখনো ক্ষমা করবে না, তবুও আমরা তাদের প্রতি কোনো অন্যায় করতে পারি না। অসংখ্য ধন্যবাদ আপনাদের। আপনারা আপনাদের কর্মের মাধ্যমে প্রমাণ করলেন যে একটি গ্রামের সকল মানুষ একরকম না। আমরা ভুল করেছি, কিন্তু আর নয়। আপনারা যেভাবে আমাদের বিশ্বাস করেছেন, আমরাও আপনাদের বিশ্বাস রেখে ফিরে যাব। আমরা মুক্তি নেব এই গ্রাম থেকে এবং আমাদের রক্তাক্ত অতীত থেকে। তারপর দুজনে কোথায় যেন মিলিয়ে গেল। গ্রামটি এইভাবেই অভিশাপ মুক্ত হলো। এরপর সেই গ্রামে আর কোনো সমস্যা হয়নি।